সাগরের তলদেশে কাটা পড়েছে কেবল। দ্বিতীয় সাবমেরিন কেবল দিয়ে বন্ধ 1600 জিপিবিএস ব্যান্ডউইথ সরবরাহ। ইন্টারনেট ব্রাউজিংয়ে ধীর গতি, সময় লাগবে 3 দিন। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজদিনা হাসান। এদিকে আওয়ামী লীগ বলছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে বিএনপি। আন্দোলনে ব্যর্থ দলটিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। নেতারা বলেন জামায়াত ইসলামী নিবন্ধিত দল নয়, তাই প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ নেই তাদের। রমজানে রাজধানীর একটি হোটেলে ইফতার পার্টি করতে দেখা যায় দলটিকে। ঘোষণা দেয় বিএনপির সঙ্গে আন্দোলন করার। তবে শনিবার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন অনিবন্ধিত দল হয়ে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ নেই জামায়াতের। জনগণের দল হিসেবে বিএনপি গ্রহণযোগ্যতা হারিয়েছে, তাই বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সুযোগটা কে দিল, কিভাবে হলো? অনুমতি তো লাগবে। প্রকাশ্য রাজনীতিতে আসতে সবার সমাবেশ করতে অনুমতি তো লাগবে, তো তারা দেন রেজিস্টার্ড। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান উপজেলা নির্বাচনে সংসদ সদস্য মন্ত্রীদের স্বজনরা অংশগ্রহণ করতে পারবেন না। এই নির্দেশনা দলের সবার জন্য প্রযোজ্য। তৃণমূলের কর্মীদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত বলেও জানান তিনি। একটা দল, আমি এমপি, আমি মন্ত্রী, আবার আমার ভাই, ছেলে, শ্যালক, এরাও পদ নিয়ে যাবে সব। তো তাহলে তৃণমূলের কর্মীরা কি, তাদের কি পদে যাওয়ার কোনো অধিকার নেই? সেই সুযোগটা করে দেওয়ার জন্যই এই ব্যবস্থা নেওয়া। এদিকে কামরাঙ্গীরচরে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপি এখনো আন্দোলনের দিবা স্বপ্ন দেখে। বিএনপি জিয়াউর রহমানের মৃত্যুর পর আজকে বিএনপি বারবার এই কথাটা বলছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। মিথ্যা। এখনো তারা আন্দোলনের স্বপ্ন দেখে, এখনো তারা সরকারকে ফেলে দেওয়ার স্বপ্ন দেখে, এখনো তারা বিভিন্ন সেই সমস্ত খুচরা দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হয়ে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার স্বপ্ন দেখে। স্বপ্নে বিভোর তারা, অলিক স্বপ্নে বিভোর। যারা 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করে না, তারা স্বাধীনতায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সাগরের তলদেশে কেবল কাটা পড়ায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল CMU-5 দিয়ে 1600 জিপিবিএস ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ আছে। এতে ইন্টারনেট ব্রাউজিংয়ের ধীর গতির কারণে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি বলছে মেরামত করে ব্যান্ডউইথ সরবরাহ স্বাভাবিক করতে অন্তত 3 দিন সময় লাগবে। বিটিআরসির হিসেবে বর্তমানে ব্রডব্যান্ড ও মোবাইল মিলিয়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 13 কোটি। ফেসবুক ব্রাউজিং সহ অন্যান্য কাজে এসব গ্রাহক দৈনিক ব্যবহার করেন প্রায় 5,500 জিবিপিএস ব্যান্ডউইথ, যার মধ্যে দুটি সাবমেরিন কেবল দিয়ে 2600 জিবিপিএস ব্যান্ডউইথের যোগান দেয় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। এই 2600 জিবিপিএস এর মধ্যে 1600 জিবিপিএস আসে CMU-5 দিয়ে। এই সাবমেরিন কেবলের সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া রুটে কাটা পড়েছে কেবল। এতে শুক্রবার রাত 12টা থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এই কেবল দিয়ে ব্যান্ডউইথ সরবরাহ। এটা কনসোর্টিয়ামের একটা কেবল মেইনটেনেন্স শিপ আছে, তারা এই কেবলটা মেইনটেনেন্স করবে। মিনিমাম 2 দিন লাগবে, কারণ এটা একটা বড় কাজ। আমরা CMU-4 কিছু ট্রাফিক শিপ করে দেওয়ার চেষ্টা করছি। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা বলছেন শেয়ারিংয়ের মাধ্যমে রাজধানীতে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে, তবে প্রান্তিক এলাকার গ্রাহকরা রয়েছেন চরম ভোগান্তিতে। বিকল্প উপায়ে সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছে মোবাইল অপারেটররাও। প্রায় 50% ব্যান্ডউইথ এখন আমরা আইএসপিরা আমাদেরকে দিতে পারছে না। আমাদের আইএসপিগুলো, বিশেষ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলের আইএসপিগুলো যাদের মাল্টিপল আইএসি নেই, হয়তো সিঙ্গেল আইএসি দিয়ে সে কানেক্টেড, তারা বেশি এফেক্টেড হচ্ছে। আমরা এখনও পর্যন্ত ট্রাফিকের তেমন কোনো ডিসরাপশন পাইনি। আইটিসিগুলো থেকে আরও ব্যান্ডউইথ কীভাবে নেওয়া যায়, যদি CMU-5 লাইভে না আসে আগামী 2-3 দিন, আমরা সেভাবে কাজ করছি। বর্তমানে মোবাইলে ইন্টারনেট সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর, আর সারা দেশে ব্রডব্যান্ড সেবা দিচ্ছে প্রায় 3000 আইএসপি অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সঠিক তথ্য প্রকাশ না পেলে অপতথ্য এবং অপপ্রচারের সুযোগ বেশি থাকে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
তথ্য সরকারের পক্ষে বা বিপক্ষে যাক অসুবিধা নেই উল্লেখ করে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী। যারা উগ্রবাদ, জঙ্গিবাদ এবং মুক্তিযুদ্ধ বিরোধী অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে যাদের অবস্থান, তারাই মিথ্যা অপপ্রচার এবং ডিসইনফরমেশনের উপরে ভর করে তাদের রাজনীতি বা অপরাজনীতি করেন। আমরা কিন্তু তথ্য প্রবাহকে অবারিত করতে চাই এবং রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটিকে আরও সুদৃঢ় করার জন্য ইনফরমেশন কমিশনকে আরও শক্তিশালী করা এবং আরও অ্যাক্টিভ করার বিষয়টা আমরা ভাবছি এবং জনগণের জানার অধিকার আছে যে সকল তথ্যে, সেই তথ্য দেওয়ার বিষয়ে জবাবদিহিতা করাটা আমাদের জন্য বাধ্যতামূলক। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের তো যেহেতু কোনো নীতিমালা জবাবদিহিতার বিষয়টি নাই, যার ফলে এখানে আরও বেশি অপতথ্যের বিস্তার এবং বিস্তৃতি ঘটছে। সেইখানে আমরা একটা নীতিমালার আওতায় আনার চেষ্টা করছি। বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আর্মি স্টেডিয়ামে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে আমাদের এই খেলাধুলার মধ্য দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারি। আমি সত্যি খুব আনন্দিত যে আমাদের ক্রীড়াঙ্গন বাংলাদেশ, আমরা এখানে তো খেলছি, কিন্তু আজকে ফুটবল বিশেষ করে আমাদের ছেলেদের তো বটেই, মেয়েদেরও আজ দেশের বাইরে বিদেশে যেও তারা তাদের পারদর্শিতা দেখাতে পারছে। 2009 সরকার গঠন করার পর থেকে যখন আমরা এই প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু করলাম ছেলেদের এবং মেয়েদের, বঙ্গমাতা গোল্ড কাপ এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ, আজকে আমি দেখি আমরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার পারদর্শিতা দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা, সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে। এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে। সেই সাথে সাথে এই যারা খেলেছে সেখানে কিন্তু এই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে যারা এই প্রাথমিক বিদ্যালয় থেকে খেলা শুরু করেছিল সেই প্লেয়াররাও কিন্তু সেখানে বিশেষ অবদান রেখেছে এবং 5 জন প্লেয়ার এখান থেকেই উঠে এসেছে। কাজে আমাদের জন্য ভবিষ্যতের জন্য একটা বিরাট সম্ভাবনা রয়ে গেছে। আমরা আমাদের যারা খুদে ফুটবলার, আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে বলবো আমরা সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, যাতে সব সময় সব স্কুল, শুধু স্কুলের মাঠ না, প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। এটা শুধু ফুটবল বলে না, আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে, যে ধরনের খেলাই হোক আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়। সেই সাথে যারা প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি, তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া, তাদের জন্য একাডেমি তৈরি করে দেওয়া, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেটাই আমি চাই। আজকে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট 2023 এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 অনুষ্ঠিত হয়েছে। এখানে যারা আমি বলবো পারদর্শিতা দেখাতে পেরেছেন, সেখানে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 বঙ্গবন্ধু গোল্ড কাপ, এখানে রানার্স আপ হয়েছে তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিঠাপুকুর, জেলা রংপুর। আমার আন্তরিক অভিনন্দন, তারা রানার্স আপ হয়েছে। আর চ্যাম্পিয়ন হয়েছে চর গোলাপবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারগঞ্জ, জেলা জামালপুর। 2-1 গোলে তারা চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপে যারা রানার্স আপ হয়েছেন, বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেলা বাঞ্ছারামপুর। আমার আন্তরিক অভিনন্দন তাদের প্রতি। আর চ্যাম্পিয়ন হয়েছে টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটগ্রাম, জেলা লালমনিরহাট। 3-1 গোলে চ্যাম্পিয়ন হয়েছে। আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।
সেই সাথে সাথে আমি বলবো যে এই আয়োজন যারা করেছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং আমি সত্যি খুব চিন্তিত ছিলাম যে এই প্রচণ্ড রোদে আমাদের ছেলেমেয়েরা খেলছে, তাদের শারীরিক দিক থেকে কোনো রকম অসুবিধা না হয় আয়োজককারীরা অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। সেই সাথে সাথে আমাদের খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা যেন আরও বেশি আগ্রহ হয়, আরও বেশি আগ্রহী হয়ে অংশগ্রহণ করে। আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে, কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে। কাজে আমি সত্যি খুব আনন্দিত যে আজকে আমাদের খুদে ফুটবল খেলোয়াড়রা যারা আজকে এখান থেকে শুরু, একদিন তারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও বেশি করে সম্মান বয়ে নিয়ে আসবে। যেমন এখন আমার মেয়ে ফুটবলাররা নিয়ে আসছে, আমাদের ছেলে মেয়ে উভয়ই পারবে বলে আমি বিশ্বাস করি। আবারও আমি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন সেই কামনা করি। সবাই শিক্ষা দীক্ষা সব দিক থেকে খেলাধুলায় আরও বেশি উন্নত হবে। সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে চলবো, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে আমাদের আজকের এই সোনার ছেলে মেয়েরা। আমার সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, দোয়া, আশীর্বাদ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই আয়োজনকারী সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খেলার খবর। চিরচেনা সেই মিরপুরের হোম অফ ক্রিকেট নয়। জিম্বাবুয়ে সিরিজ ও টি-20 বিশ্বকাপকে সামনে রেখে টাইগারদের নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালের অধীনে 35 ক্রিকেটারকে নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে হয়ে গেল বিশেষ ফিটনেস টেস্ট। ইনজুরির শঙ্কা থাকায় যেখানে অংশ নেননি তাসকিন, তাইজুল, সৌম্য সরকার। মূলত সঠিক রিডিং আর ক্রিকেটারদের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন বলছেন ট্রেনার ইফতেখার ইফতি। ট্র্যাক অ্যান্ড ফিল্ড ভেঙে এ প্রজন্মের জাকির শান্তরা সম্মুখ পানে ছুটছেন। 100-200 মিটার নয়, পাক্কা 1600 মিটার, অর্থাৎ 4 চক্কর। আছে প্রচ্ছন্ন প্রতিযোগিতা, তবুও পেশাদারিত্বকে পাশ কাটিয়ে আবেগ যেন উছলে পড়ে। নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির চাওয়াতেই সকাল 6টা থেকে 7:30 পাক্কা 1.5 ঘন্টা বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চলে এমন ফিটনেস টেস্ট। তার আগে হয়েছে 40 মিটারের বিশেষ স্প্রিন্ট। পুরো টেস্টকে বলা হচ্ছে ফিজিক্যাল পারফরমেন্স অ্যাসেসমেন্ট। অ্যাথলেটিক্স ট্র্যাকে যদি আমরা নেই এটা, তাহলে এটা প্রপার টাইমিংটা, কারণ ওইভাবেই ক্যালকুলেট করা হয় টাইমিংটা। এটার মধ্যে পাস ফেলের আসলে কিছু নাই, জাস্ট প্লেয়ারদের প্রেজেন্ট সিচুয়েশনটা কি, এরপরে ওদের ফিটনেসের অবস্থা কি সেইটা জানার জন্য। এখন এইটা জানার পরে আমরা আসলে প্লেয়ারদেরকে ইন্ডিভিজুয়াল কাকে কি কোন ফিটনেস ট্রেনিং করাইতে হবে, কতটুকু করাইতে হবে, এগুলো আমরা ফাইন্ড আউট করব। তবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অভ্যস্ততা না থাকায় তাতে মানিয়ে নিতে কিছুটা সংগ্রাম করতে হয়েছে ক্রিকেটারদের। তবুও সার্বিক প্রস্তুতিতে ছড়ল স্তুতি। দেশের ক্রিকেটের আতুরঘর, দেশের ক্রীড়াঙ্গনের সূতিকাগার, অনেক কিছু প্রথমে সাক্ষীই অন্ধের একমাত্র যষ্টি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। যদিও বর্তমান প্রজন্মের কোনো ক্রিকেটারের নেই এই মাঠের সঙ্গে সখ্যতা, তবুও অগ্রজদের কাছে শোনা গল্পে তারা যেন হাতড়ে বেড়াচ্ছিলেন সেই সব ফেলে আসা স্মৃতি। এটা ওদের কাছে নতুন মনে হয়েছে, তার জন্য আমার কাছে মনে হয় যে ওরা একটু মানে ডিফারেন্ট থাকলে যেটা হয় যে একটু কাটায় উঠতে সময় লাগবে, বাট আমার মনে হয় যে না, অল ওভার গুড। বিসিবির 3 ফরম্যাটের বিবেচনায় থাকা 39 ক্রিকেটারের মধ্যে এদিন ফিটনেস টেস্ট দিয়েছেন 35 জন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবার কাছিম ছানাদের খবর। সমুদ্রের নোনা জলের ছোঁয়া পেয়ে যেন আনন্দে আত্মহারা কাছিম ছানারা। চলতি মৌসুমে কক্সবাজার সমুদ্র উপকূলে সর্বোচ্চ 30,000-এর মতো কাছিমের ডিম সংগ্রহ করা হয়। সংরক্ষণে রাখা ডিম থেকে এর মধ্যে 5,000 কাছিমের ছানা সাগরে অবমুক্ত করা হয়েছে। মোহাম্মদ ফরজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সমুদ্র সৈকতের বালুচরে রাখা হচ্ছে সদ্য জন্ম নেয়া কাছিম ছানা। বালুচরে রাখতে সব কাছিম ছানার গন্তব্য একই দিকে, ছুটে যাচ্ছে সমুদ্রের নোনা জলে। পেচারদ্বীপ সমুদ্র সৈকত ঝাউবিতির বালুচরে রয়েছে সামুদ্রিক কাছিম সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র, যেখানে 2টি পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে কাছিমের ডিম।
একদিন দুদিন করে ৬৫ দিন পর বালুচর থেকে বেরিয়ে আসছে কাছিম ছানা। একই সঙ্গে বালুচরে গর্ত করে সংরক্ষণে রাখা ৩৫০টি ডিম ফুটে বেরিয়ে আসে কাছিম ছানা। ৭০ দিন ৭৫ দিন এর ভিতরে বাচ্চাগুলো ফুটে যায়, তখন বাচ্চাগুলো নিয়ে আমরা সমুদ্র অবমুক্ত করে দিই। চলতি মৌসুমে কক্সবাজার সমুদ্র উপকূলে মৃত্যু হয়েছে ১০৩টি মা কাছিমের। এর জন্য ট্রলিং জাহাজ ও জেলেদেরকে দায়ী করা হলেও কাছিম রক্ষায় সদিচ্ছার অভাব দেখছেন বিশেষজ্ঞরা। ট্রলিং করছে তখন কাছিমগুলো আটকে যাচ্ছে, আটকে যাওয়ার কারণে ঠিক সময়ে তারা অবমুক্ত করতেছে না, তখন কাছিম মারা যাচ্ছে। তবে বন বিভাগ বলছে কাছিম সহ সামুদ্রিক প্রাণী রক্ষায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। এটার জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা যায়, এটা ইকোসিস্টেমকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং উন্নত করতে পারি সেই ব্যবস্থা সরকার গ্রহণ করছে। চলতি মৌসুমে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে সর্বোচ্চ সংখ্যক ৩০,০০০-এর মতো কাছিমের ডিম সংরক্ষণ করা হয়েছে। উপকূলকে সামুদ্রিক কাছিমের জন্য নিরাপদ করার দাবি জানিয়েছে পরিবেশবাদীরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই ছিল সময় সংবাদে। বাংলার সময় থাকবেন শায়লা রহমানিমা। ধন্যবাদ তাজনিন। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।